আচ্ছা, মাইকেলসন ইন্টারফেরোমিটার স্টার্ট করছি। মাইকেলসন ইন্টারফেরোমিটার। আচ্ছা, মাইকেলসন ইন্টারফেরোমিটার তৈরি হয়েছিল একটা কাজে, কিন্তু তারপরে এখন সেটার ইউজ হয় মানে প্রচুর অন্য 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 টাইপের কাজে ইউজ হয়। ঠিক আছে, তৈরি হয়েছিল ইন অর্ডার টু ভেরিফাই ইথার থিওরি বা হাইপোথিসিস। তো ইথার থিওরিটা কি ছিল? হোয়াট ইজ ইথার থিওরি? তো এইটা হচ্ছে ইথার থিওরিটা হচ্ছে যে এক ধরনের পস্টুলেট ছিল। তো পয়েন্টটা হচ্ছে যে সায়েন্টিস্টরা দেখেছিলেন যে লাইট ক্যান ট্রাভেল উইদাউট মিডিয়াম এবং স্পিড অফ লাইট হচ্ছে সি। এইবার কোয়েশ্চেন হচ্ছে যে স্পিডটা কার রেসপেক্টে, কেননা আমরা ততদিনে সবসময় জানি যে স্পিড কখনো অ্যাবসলিউট কিছু হয় না, একটা কারুর রেসপেক্টে আর একটা কারুর স্পিড হয়। ঠিক আছে, তাহলে স্পিড উইথ রেসপেক্ট টু হোয়াট? কেননা যদি কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যেত তাহলে মিডিয়ামের রেসপেক্টে আমরা বলতাম, কিন্তু এখানে তো আবার সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসছে, কোনো মিডিয়ামের দরকার পড়ছে না, কেননা বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার যতটা কতটা অবধি আছে সেই সম্পর্কে লোকে ততদিনে আইডিয়া হয়ে গেছিল ভালোভাবেই। তাহলে মিডিয়াম নেই, তাহলে কার রেসপেক্টে স্পিড হবে মিডিয়ামে যদি না থাকে? এটা একটা খুবই বিশাল বড় লেভেলের একটা ফিলোসফিক্যাল কোয়ারি। তখন মাথা থেকে লোকে বের করলো যে তাহলে ঠিক আছে, তাহলে ইথার নামে একটা জিনিস আছে, ইথার, যেইটা কিনা ইথার ফিলস এন্টায়ার স্পেস। এরকম লোকে একটা গল্প বানালো। তারপরে আরও যত এক্সপেরিমেন্টাল অবজারভেশন যা ছিল সবার সঙ্গে ম্যাচ খাইয়ে খাইয়ে ইথারের মধ্যে গাদা গাদা প্রপার্টি ঢুকিয়ে দিল। ঠিক আছে, ইট ওয়াজ গিভেন মেনি, কারণ কেউ তো এক্সপেরিমেন্ট করে তো মানে ইথার নিয়ে তো আর কেউ এক্সপেরিমেন্ট করতে পারছে না, অন্যান্য এক্সপেরিমেন্ট করছে। তো তার রেজাল্টগুলো যাতে ম্যাচ খাওয়া মানে ইথার থিওরির সাথে যাতে ম্যাচ খাওয়ানো যায় সেজন্য অনেক রকম প্রপার্টি ঢুকিয়ে দিল, যেমন ধর ফর এক্সাম্পল ফর এক্সাম্পল বলছে যে ইথারের উইন্ড আছে, যেমন বাতাসেরও যেমন ফ্লো হয় সেটাকে যেমন উইন্ড বলি, সেরকম ইথারেরও একটা উইন্ড আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ইট হ্যাজ ইলাস্টিসিটি, একটা বিছানার চাদরের মতন একটা ওর ব্যাপার আছে। তারপরে ইট হ্যাজ বা ইট এক্সার্টস প্রেশার, ইথার একটা চাপ সৃষ্টি করে, আবার চাপ সৃষ্টি করলে সেই চাপটা আমরা ফিল করছি না কেন, তার জন্য আবার আরও অনেক থিওরি বানাতে হলো। মানে মোট কথা মানে গল্প চলছে তো চলছেই। এই গল্পটা শেষ হলো 1905-এ অ্যালবার্ট আইনস্টাইনের একটা খুবই সিম্পলিস্টিক থিওরির জন্য। তো যাই হোক, এবার সেইটাকেই এক্সপেরিমেন্টালি ভেরিফাই করবে বলে মাইকেলসন এবং মরলি এই দুজন মিলে একটা ইন্টারফেরোমিটার ডিজাইন করলেন। ফান্ডাটা এটাই ছিল, মানে ওনাদের ফান্ডাটা এটাই ছিল
যে ইফ ইথার ইজ আ রিয়েলিটি, তাহলে ইথারের রেসপেক্টে, এবার দেখ ইথার থিওরি দেওয়ার ফলে একটা সুবিধা কি হলো না, অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে তাহলে স্পিড অফ লাইটটা কার রেসপেক্টে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না। তাহলে স্পিড অফ লাইট ইজ সি উইথ রেসপেক্ট টু ইথার। সুতরাং ইথারের রেসপেক্টে স্পিড অফ লাইটটা হচ্ছে সি। তাহলে ইফ ইথার হ্যাজ নো উইন্ড, যখন ইথার একটুও মুভ করছে না তখন লাইটের স্পিডটা সি, দেন স্পিড অফ লাইট ইজ সি। কিন্তু ধর ইথারের একটা উইন্ড আছে, মানে ধর মানে সত্যিই তো ইথারের উইন্ড আছে, লোকে তো বললোই, কেননা এটা অ্যাজিউম করার দরকার পড়েছিল অন্যান্য থিওরির সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য। তাহলে বাট ইফ ইথার has wind of velocity v in a particular direction, তো ধরা যাক এটা হচ্ছে ইথার এবং এটা ফ্লো করছে ফ্রম লেফট টু রাইট, এর স্পিড হচ্ছে ভি। তাহলে এবার মাইকেলসনের প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা ছিল যে এখানে একটা সোর্স অফ লাইট থাকবে এস, সেখান থেকে লাইটটা আসছে। এবার এই লাইটটা এখন মানে আমি যেভাবে ছবিটা এঁকেছি বা মাইকেলসনের যে প্ল্যানটা ছিল, সেক্ষেত্রে লাইটটা যে আসছে, ডিরেকশন অফ লাইট মানে এই পার্টিকুলার যে লাইট রেটা আমি কনসিডার করছি আর কি, অবশ্য এটাকে ঠিক শুধু এরকম হলে কেমন একটা লাগছে, যেটা রিয়েলিটি সেটাই বলি, যে একটা এরকম সব দিকেই লাইটটা আসছে, তারপর আমি একটা কনভেক্স লেন্স ইউজ করলাম আর সোর্সটাকে তার ফোকাসে রাখলাম, তাহলে ন্যাচারালি কি হবে, এখান থেকে আমি প্যারালাল বিম পাবো। তো ধরা যাক প্যারালাল বিমের যে ডিরেকশন সেটা ইথার উইন্ডের ডিরেকশনের সাথে প্যারালাল। সেক্ষেত্রে স্পিড অফ লাইট নাও speed of light will be c প্লাস ভি, কেননা ইথারে যখন কোনো উইন্ড ছিল না তখন স্পিড অফ লাইট যদি সি হয়, তাহলে ইথারের উইন্ড যদি ভি হয় তাহলে নেট স্পিড অফ লাইট তাহলে সি প্লাস ভি হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই অবস্থায় এর স্পিড হচ্ছে এখন সি প্লাস ভি। এবার মাইকেলসন কি বললেন যে এইবার আমি এখানে একটা সেমি রিফ্লেক্টর ইউজ করব। বি এ, এটাকে অ্যাকচুয়ালি বিম স্প্লিটার বলা হয়। এ বি ইজ আ mirror which does not reflect fully, পারফেক্ট মিরর নয়, ইট ইজ আ হাফ মিরর, ঠিক আছে। ইট reflects
এ পার্ট একটা পার্টকে রিফ্লেক্ট করে, ট্রান্সমিটস দ্য আদার পার্ট, অন্য পার্টকে ট্রান্সমিট করে। এর ফলে কি হলো, তাহলে একটা পার্ট ট্রান্সমিট হবে, একটা পার্ট রিফ্লেক্ট হবে, তাহলে এই পার্টটা সোজা বেরিয়ে গেল এবং এটার স্পিডটা c+v থেকে গেল। আরেকটা পার্ট রিফ্লেক্ট হলো, তো এই মিররটাকে এমনভাবে রাখা হয় যাতে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। এর ফলে যেটা রিফ্লেক্ট হবে সেটা এরকম সোজাভাবে উপরে যাবে, এটা এরকম হবে। এটা পরিষ্কার করে আঁকবো পরের পেজে। আচ্ছা, আপাতত এটা যাতে জেব্রে না যায় জন্য বাকিগুলোর থেকে দেখাচ্ছি না, কিন্তু মেন চ্যালেঞ্জটা হচ্ছে একই সোর্স অফ লাইট তাকে ইথারের উইন্ডের মধ্যে দিয়ে দুটো আলাদা আলাদা ডিরেকশনে পাঠানো হলো। তাহলে যে সোজা বেরিয়ে গেল সে তো c+v, আর যেটা উপরে উঠলো সেইটার ভেলোসিটিটা কত, অবভিয়াসলি c+v তো হবে না, এবং সেটার ভেলোসিটি বের করা যাবে। ইথার উইন্ডের ভেলোসিটি হচ্ছে ডান দিকে v, আর লাইটটা রিফ্লেক্টেড হয়ে সোজা যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটির অঙ্কগুলো যেভাবে করতাম এটা সেভাবেই করতে হবে। তার মানে নিশ্চয়ই ওই স্থির জলে নৌকোর স্পিড যেটা, সেইটা সিটা তার মানে এরকম ছিল, মানে এই যে সোজা যে লাইটটা রিফ্লেক্ট হয়ে সোজা যে উপরে উঠলো এইটা তার মানে হচ্ছে নেট ভেলোসিটি, বা এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, তার মানে ইথার উইন্ড মানে এই লাইটটা আলটিমেটলি সোজা উপরে উঠেছে, এর মানে হচ্ছে যদি ইথার উইন্ড না থাকতো তাহলে লাইটটা বেঁকে বাদিকে যেত সি ভেলোসিটি নিয়ে, কিন্তু তারপরে ইথার উইন্ড যেহেতু ডান দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, সুতরাং সি প্লাস ভি, এই করে ফাইনালি আমি রেজাল্টেন্ট ভেলোসিটি পেলাম, যেটা কিনা সোজাসুজি উপরে উঠছে। এটা একটা নাম দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, পি কিউ, যেটা সোজা উপরে উঠছে, অর্থাৎ এই ছবিতে এটা হচ্ছে আমার পি কিউ। তাহলে এইবার এই সমকোণী ত্রিভুজের ফর্মুলা লাগিয়ে আমরা পাচ্ছি যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি ভি ড্যাশ যদি হয় তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু ভি ড্যাশের স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে ভি ড্যাশের স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এইটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এই যে সোজা যে উঠছে সে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সুতরাং ইথার উইন্ড বলে সত্যি যদি কিছু থাকে তাহলে লাইট দুদিকে দুরকম স্পিডে যাচ্ছে, যেই স্পিড অফ লাইট ডিরেকশন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সো স্পিড অফ লাইট different in two different directions। ঠিক আছে, এইটা হলো, তার মানে অবভিয়াসলি আচ্ছা এটা হলো। এইবার নেক্সট মাইকেলসন কি করলেন, তাহলে এখানে সোর্স, এখানে সোর্স, সেখান থেকে লাইট বেরোলো, তারপর কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে যাবে, গিয়ে প্যারালাল বিম হলো। আচ্ছা, ভালো কথা। এবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর রাখলাম, এর কাজটা কি, এ অ্যাকচুয়ালি বিমটাকে স্প্লিট করলো, সো দিস ইজ অলসো কল্ড বিম স্প্লিটার। আচ্ছা, বিম স্প্লিট হওয়ার পরে একটা লাইট সোজা চলে যাবে, আর একটা লাইট
উপর দিকে বেরিয়ে যাবে, দুজন কিন্তু দুটো আলাদা স্পিডে যাচ্ছে। এবার উনি বললেন যে এবার এদের ইন্টারফেয়ার করাতে হবে, এই দুটো লাইট ইন্টারফেয়ার করার সময় দেখতে হবে যে এদের প্যাটার্নটা কি পাচ্ছি। ঠিক আছে, নর্মালি ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন মানে যখন দুটো লাইট ইন্টারফেয়ার করে তখন কোন জিনিসটা ম্যাটার করে না, দ্য ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন depends on path difference। আচ্ছা, এবার একটু দাঁড়া, একটু ভাবি। এলটা ফিক্স রাখি তাহলে স্পিডটা আলাদা, মানে টাইমের ডিফারেন্স হচ্ছে এক মিনিট, তাহলে একটা টাইম টি, টাইম টি v1t আর হয়ে যাবে v2t। ডিফারেন্ট পাথে যাচ্ছে, ডিফারেন্ট পাথে যাচ্ছে, যদি সেম টাইমের জন্য রাখি তাহলে কিন্তু সেম টাইমটা করে ম্যানেজ করবো। যদি সেম লেন্থ রাখি তাহলে L বাই V1 আর L বাই V2। আসছে টাইম দিয়েই বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ইন্টারফারেন্স প্যাটার্ন তো পাথ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, তো সুতরাং মানে ওনার আর্গুমেন্টটা ছিল যে আমি যদি সেম, এবার দেখ দুদিকে তো লাইটের স্পিড ডিফারেন্ট হয়ে গেছে অলরেডি, একদিকে সি প্লাস ভি আর একদিকে ওইটা, তো এদিকে সি প্লাস ভি আর এদিকে হচ্ছে √/c² - v²। তাহলে দুরকম, এটাকে ধর বললাম v2 আর এটাকে বলছি v1। এবার আমি যদি এরকম একটা সিস্টেম করতে পারি যে দে ট্রাভেল ফর সেম টাইম টি, ধর দুটো লাইটই টাইম টির জন্য ট্রাভেল করলো, তারপরে এরা ইন্টারফেয়ার করলে, এবার ইন্টারফেয়ার করার জন্য আমাকে কি করতে হবে, ন্যাচারালি আবার আমাকে মিরর ইউজ করতে হবে। তাহলে এদিকে আমি একটা মিরর রাখলাম আর এদিকে আমি একটা মিরর রাখলাম, দিয়ে আমি মিররের ডিস্টেন্সটা এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে দুজনেই সেম টাইমের জন্য ট্রাভেল করে। এবার সেটা করাটা খুবই সহজ, এই লেন্থটা মনে কর L1 আর এই লেন্থটা মনে কর L2, so that L1 equal to V1t আর L2 equal to V2t। ঠিক আছে, মানে আমি টাইমটাকে সেম রাখছি আর লেন্থটা দুটোর ক্ষেত্রে ডিফারেন্ট,
তাহলে এবার আমি যদি এইভাবে মিররটাকে রাখি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখ, দুটো মিরর থেকেই দুজনে রিফ্লেক্ট হবে। তাহলে এ এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে, আর ও ওখান থেকে রিফ্লেক্ট ব্যাক করবে। এবার এ যে রিফ্লেক্ট এই লাইন বরাবর ব্যাক করবে, তারপর আবার এই বিম স্প্লিটারে এসে ধাক্কা খাবে। বিম স্প্লিটারে এসে ধাক্কা খাওয়ার ফলে ও চলে আসবে নিচে, আর উপরের যে লাইনটা আছে সেও বিম স্প্লিটারে এসে ধাক্কা খাবে এবং ও তো ট্রান্সমিট হয়ে যাবে, কারণ বিম স্প্লিটার তো দুটোই করে, রিফ্লেক্টও করে ট্রান্সমিটও করে। সুতরাং এইভাবে তাহলে মাইকেলসন কি করলেন, প্রথমে লাইটটাকে দুটো পার্টে ভেঙে দুটো দিকে পাঠিয়ে দিলেন, তার ফলে কি হলো, স্পিড অফ লাইট হিসাব মতো ডিফারেন্ট হওয়ার কথা। তারপর তাদেরকে আবার মিট করানোর জন্য দুপাশে দুটো মিরর ইউজ করলেন, তাহলে তারা দুজনে আবার এসে মিট করলো, করে এখানে ইন্টারফারেন্স প্যাটার্নটা হবে। এইবারে এইবারে ইতিমধ্যে এদের মানে পাথ ডিফারেন্স বা পাথের ব্যাপারটা কি হয়েছে সেটা দেখি। তাহলে হলুদ লাইটটা L1 গেছে, L1 এসেছে, তাহলে পাথ বাই ইয়েলো সেটা সমান হচ্ছে 2L1 প্লাস এই ডিস্টেন্সটা D1 বা D, আর পাথ ট্রাভেলড বাই ব্লু সেটা কত না 2L2, কারণ উপরে গেছে আবার নিচে এসেছে, প্লাস D। ঠিক আছে, তো ডিটা দুজনেরই আছে আর কি। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো পুরোটারই সেম, সেজন্য ওটা ম্যাটার নয়। তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্স আছে, এটাই তো কথা। সো পাথ ডিফারেন্স ইকুয়াল টু 2L2 মাইনাস L1। ঠিক আছে, তাহলে পাথ ডিফারেন্স যেহেতু আছে, তাহলে ডার্ক বা ব্রাইট এরকম একটা হওয়ার কথা, কখনো ডার্ক পাওয়ার কথা, কখনো ব্রাইট পাওয়ার কথা ইত্যাদি। কিন্তু এইখানেই মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টটা টোটালি ফেল করে গেল, টোটালি ফেল। এটাকে বলা হয় মোস্ট ফেমাস ফেলিওর ইন দ্য হিস্ট্রি অফ ফিজিক্স এক্সপেরিমেন্ট। কেননা এই ফেলিওর থেকে একটা সাংঘাতিক জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে যে ফেল করে গেল মানে কি, মানে দেখা গেল যে এই ধরনের কোনো ফান্ডাই নেই যে কখনো ডার্ক হবে বা কখনো ব্রাইট হবে। দেখা যাচ্ছে যে বাস্তবে এখানে আমরা সবসময়ই ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি, অলওয়েজ অলওয়েজ সব সময় ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি, এবং L1 আর L2 সবসময় ইকুয়াল হচ্ছে, অর্থাৎ V1 আর V2 সবসময় ইকুয়াল হচ্ছে, অর্থাৎ লাইটের স্পিড সব দিকে সমান এবং ইথার উইন্ড বলে কিছু হয় না। এবার কেন ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি সব সময় সেগুলো তো পরের কথা, কিন্তু কোয়েশ্চেনটা তো এখানেই মেন থেকে গেল না, যে আমি মানে কোনো অবস্থাতেই আমি ব্রাইট কখনো পাচ্ছি না, মানে আমি যা পাচ্ছি সব সময়ই আমি সব সময়ের জন্যই আমি সেটাই পাচ্ছি। মানে আমি ইথার উইন্ডকে ভ্যারি করিয়ে, ইথার উইন্ডের স্পিড তো আর কনস্ট্যান্ট নয়, তুই চাইলে বিভিন্নভাবে ভ্যারি করাতে পারিস। বিভিন্নভাবে ভ্যারি করাতে পারিস বলতে, ও আচ্ছা এটাই তো ইম্পর্ট্যান্ট বললাম না, যে ওরা যেটা করেছিলেন সেটা হচ্ছে এই পুরো সেট আপটাকে 360 ডিগ্রি ঘুরিয়েছিলেন। কারণ ধর কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমি ডার্ক ফ্রিঞ্জ পেলাম, এবার আমি যদি এই পুরো সেট আপটাকে ঘুরিয়ে দিই, জাস্ট রোটেট দ্য এন্টায়ার সেট আপ, মানে বলতে চাইছি যে প্রথমে ছিল জিনিসটা এরকম, তারপরে এরকম লাইট সোজা এভাবে এলো, আবার একটা পার্ট রিফ্লেক্ট হয়ে উপরে গেল, এই তো সেট আপটা, আর দুদিকে দুটো মিরর, এটা হচ্ছে এন্টায়ার সেট আপ। এবং তাতে ধর আমি আলটিমেটলি এখানে ডার্ক ফ্রিঞ্জ পেলাম। এবার এই গোটা সেট আপটাকে ধরে আমি 30 ডিগ্রি ঘুরিয়ে দেবো, এইটা ছিল ওদের অরিজিনাল এক্সপেরিমেন্টটা।
ধর 30 ডিগ্রি ঘুরিয়ে দেবো। তাহলে পুরো সেটআপটাকে 30 ডিগ্রি ঘোরানো মানে কি, আবার লাইট যেমন আসছে এটা তো তেমনই থাকবে, এইটা কিছু না, সোর্সটাকে কিছু করব না, কিন্তু বিম স্প্লিটারটা ঘুরে যাবে। কোন কালার দিয়ে দেখাবো, এই কালার দিয়ে দেখাই বা নিচে দেখাই। বিম স্প্লিটারটা ঘুরে হয়তো মনে কর একটু এরকম সোজা এরকম টাইপের হয়ে গেল। তখন যে লাইটটা আসছিল, হ্যাঁ অবশ্য না, কনভেক্স লেন্সকেও তো ঘুরিয়েই দিতে হবে, তখন আর কি ইয়েলো লাইটটা হয়তো মেবি এভাবে গেল, আর ব্লু লাইটটা এরকম ভাবে গেল। ব্লু লাইটটা এরকম ভাবে গেল, তারপরে একটা মিরার এখানে এবং আরেকটা মিরার হচ্ছে এখানে। এইটা যদি আমি করি তাহলে আমার ক্যালকুলেশন কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। ক্যালকুলেশন বলতে কোন ক্যালকুলেশন বলতো, এই ভেলোসিটির ক্যালকুলেশনটা, কারণ লাইটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। মানে ইথার উইন্ডের বক্তব্যটা কি, প্রেজেন্স অফ ইথার উইন্ড মানেই হচ্ছে স্পিড অফ লাইট এক একটা দিকে এক এক রকম। প্রেজেন্স অফ ইথার উইন্ড, এটার মানেই হচ্ছে স্পিড অফ লাইট ডিফারেন্ট ইন ডিফারেন্ট ডাইরেকশন। সুতরাং যেহেতু পাথ ডিফারেন্সটা অর্থাৎ 2l2 মাইনাস l1, এইটা যেহেতু স্পিড অফ লাইটের উপর ডিপেন্ডেন্ট, 2v2 মাইনাস v1t, সুতরাং তুই ডিরেকশন চেঞ্জ করছিস মানে v2 v1 চেঞ্জ হচ্ছে মানে পাথ ডিফারেন্স চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে দিস ইজ ইউর পাথ ডিফারেন্স। তার মানে পাথ ডিফারেন্স ডিপেন্ডস অন ডিরেকশন। তার মানে আমি ডিরেকশন চেঞ্জ করলে ডার্ক ফ্রিঞ্জটা চেঞ্জ হওয়া উচিত। সুতরাং ডার্ক ফ্রিঞ্জ মাস্ট চেঞ্জ ডিউ টু রোটেশন। কিন্তু মাইকেলসন নিজের ইন্টারফেরোমিটারটা পুরো 360 ডিগ্রি রোটেট করানোর পরেও দেখতে পেলেন যে ডার্ক ফ্রিঞ্জটা ডার্কই থেকে গেল, ওটার কোনো পরিবর্তন হলো না। কাজেই এর থেকে বোঝা গেল যে লাইটের স্পিড সব দিকে একই রকম, তাই ইথার বলে কিছু নেই, কারণ ইথার থাকলেই উইন্ড থাকবে, উইন্ড নেই তাই ইথার নেই। তাহলে কনক্লুশন হচ্ছে স্পিড অফ লাইট সেম in all directions, no wind, hence no ether। ঠিক আছে, আচ্ছা এবার এই কনক্লুশনটাই কি আইনস্টাইনের ছিল। আচ্ছা এইবার হচ্ছে যে মাইকেলসন মর্লি, এবার হচ্ছে এক্সপেরিমেন্টের পাথ ডিফারেন্স কি সেটা ক্যালকুলেট করতে হবে, আর এক্সপেরিমেন্টটা আরেকটু ডিটেলস দেখতে হবে, তার জন্য বিম স্প্লিটারকে মোটা করে আঁকতে হবে। নেক্সট পেজে করবো কিনা ভাবছি, নেক্সট পেজেই করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমে এটা একটা পয়েন্ট সোর্সের জন্য করি, তারপর এক্সটেন্ডেড সোর্স। পয়েন্ট পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট, সেখান থেকে চারদিকে বেরোচ্ছে, তারপরে কনভেক্স লেন্স, তো সব কটা দিয়ে দেখাবো না, জেবড়ে যাবে।
এই এরপর হচ্ছে বিম স্প্লিটার। বিম স্প্লিটারের আচ্ছা একে বলা হয় বিএস। এটা খুব দামি জিনিস এবং এটার উপরেই পুরো ইনস্ট্রুমেন্টের এফিসিয়েন্সি ডিপেন্ড করছে। বিম স্প্লিটার or half silvered মিরার। আচ্ছা এবার এটা হচ্ছে গিয়ে এটা তো ভেতরে ঢুকলো, এটা তো একটা থিক মেটেরিয়াল, বায়ু থেকে ঢুকছে, তার মানে যেটা অবিলম্ব হবে তার কাছে বেঁকে যাবে। আচ্ছা তার মানে এটা এভাবে ঢুকবে, মানে সামান্য এইটুকু ছবির মধ্যে ওই আর কি দেখানো মুশকিল, অবিলম্বের দিকে কিছুটা বেঁকে যাবে। তারপর পেছনের পার্ট থেকেই আসল ব্যাপারটা হবে, পেছনের পার্ট থেকে একটা পার্ট ট্রান্সমিট হবে আর একটা পার্ট রিফ্লেক্ট হবে। এই তারপরে এই রিফ্লেক্ট হলো, the angle is 45 degree। তারপর এখানে মিরর, রিফ্লেক্ট ব্যাক, এখানে মিরর, রিফ্লেক্ট ব্যাক। রিফ্লেক্ট করার পর এখান থেকে নিচে এলো আর আচ্ছা আলোর প্রত্যাবর্তনশীলতা ধর্ম রিভার্সিবিলিটি অফ লাইট অনুযায়ী এটা আবার একই পাথেই কিন্তু আসছে, মানে এটা এভাবে আসবে, এদিকে আসবে, তারপরে এই পাত দিয়ে এই একই লাইনেই বেরোবে। ওকে এবার এখানে দুটো জিনিস পয়েন্ট টু বি নোটেড। নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে রিফ্লেকশন জিনিসটা দুবার হচ্ছে, ঠিক আছে? এটা ধর রে ওয়ান আর এইটা রে টু। আচ্ছা রে টু কোথায় রিফ্লেক্ট হচ্ছে? রে টু মানে কোথায়, মানে মিরারে তো রিফ্লেক্ট হচ্ছে, আমি বিম স্প্লিটারে রিফ্লেকশনের কথা বলছি। রে টু রিফ্লেক্টেড অ্যাট বিম স্প্লিটার, রিফ্লেকশনটা এখানে হচ্ছে, ঠিক আছে? তার মানে রিফ্লেক্টেড ফ্রম ডেন্সার মিডিয়াম, কেননা গ্লাস থেকে ওর রিফ্লেকশনটা হচ্ছে। ওকে এটা বাইরে এয়ার আর গ্লাস, রিফ্লেকশন ফ্রম ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেকশন মানে একটা পাই ফেজ চেঞ্জ, সেই স্টোকস ট্রিটমেন্টে দেখেছিলাম। এবার হচ্ছে এটা রে টু, এবার হচ্ছে রে ওয়ান। ওটা পাশে স্টোকস ট্রিটমেন্টটা লিখে দিন। ওকে ওকে এবারে রে ওয়ান, রে ওয়ান রিফ্লেক্টেড অ্যাট বিম স্প্লিটার, সেইটা তো রিফ্লেকশনটা, এটা তো ভেতরে ঢোকানো চাপ আছে, আর একটু বুঝে নিতে হবে। ওই আর কি এখানটাতে হচ্ছে, মানে পয়েন্ট অফ
সমস্ত ঘটনা, সেটা হচ্ছে এইটা। এখান থেকে রিফ্লেকশন হচ্ছে, কিন্তু রিফ্লেকশনটা কিন্তু ফ্রম এয়ার হচ্ছে, মানে গ্লাসের মধ্যে দিয়ে ঢুকে এয়ার থেকে রিফ্লেকশনটা হচ্ছে, ফ্রম এয়ার। এবার যেহেতু রেয়ার আর মিডিয়াম থেকে হচ্ছে, তাই কোনো ফেস চেঞ্জ হবে না, নো ফেস চেঞ্জ। তার মানে একটা রের ক্ষেত্রে পাই ফেস চেঞ্জ হলো, আরেকটার ক্ষেত্রে হলো না। তার মানে এখানে কিন্তু ওই ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জের ক্রাইটেরিয়াটা পাল্টে যাবে। মানে তুই এমনিতে যে পাথ ডিফারেন্স পাবি, তার সঙ্গে তোকে একটা λ/2 পাথ ডিফারেন্স অ্যাড করতে হবে, বা এমনিতে যে ফেস ডিফারেন্স পাবি তার সঙ্গে পাই ফেস ডিফারেন্স অ্যাড করতে হবে, এইটাই। মানে যদি দুজনেরই হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু একজনের হচ্ছে তাই পাইটা এক্সট্রা। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে, এই যে রে ওয়ান ক্রসেস বিম স্প্লিটার। রে ওয়ান কিন্তু বিম স্প্লিটারকে দুবার ক্রস করছে, একবার যেতে একবার আসতে। প্রথমবার হচ্ছে রিফ্লেক্ট হয়ে উপরে উঠলো, সেকেন্ড টাইম উপর থেকে নিচে নামার সময় ক্রস করলো, দুবার। এইটা কিন্তু রে 2টাকে করতে হচ্ছে না, রে 2 ডাজন্ট ডু দিস, ক্রস করছে না, ও তো ট্রান্সমিট হয়ে সেই যে, আচ্ছা, রে 2টা হচ্ছে ক্লিয়ারলি এঁকে দিন না। হুম, ওখানে হচ্ছে যে চেঞ্জটা কেন হচ্ছে না, ওটা আলাদা বাতিল করে দিলে ভালো হতো ছবি এঁকে। মানে পাই ফেস চেঞ্জের কথা বলছিস না, ক্রস করছে না কেন সেটা? ক্রস করছে না যেটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আলাদা ছবি এঁকেই বলছি। রে 1, রে 2, এটা হচ্ছে বিম স্প্লিটার। আচ্ছা, প্রথমে টোটাল লাইটটা এলো, তারপর এরমভাবে ঢুকলো। এরপর রে 1 প্রথমে এভাবে এসে এভাবে উঠলো, একবার হলো, তারপরে উপর থেকে নিচে নামলো, ওটা আছে, সরি, উপর থেকে নিচে নামলো, তখন সেকেন্ড টাইম। এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এবার রে 2 লাইট এলো, তারপর হচ্ছে বিম স্প্লিটার, আচ্ছা এর মধ্যে ঢুকলো, তারপরে বাইরে বেরিয়ে গেল। এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়। এই
ঠিক আছে, তো ও হচ্ছে দুবার ক্রস করছে, কিন্তু ও একবারও ক্রস করছে না। রে ওয়ান ক্রস crossing twice, ray 2 does not cross twice। এবার এর ফলে তো একটা ঝামেলা সৃষ্টি হবে। ঝামেলা মানে কিছুই না, কোনো মানে দেখ, এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, কিন্তু বিম স্প্লিটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো আর 1 নয়। তাহলে তোকে পাথ ডিফারেন্সের সময় একটা তো পাই তোকে এক্সট্রা কনসিডার করতে হবেই, তার সাথে আবার এই যে দুবার ক্রস করছে আর ও যে দুবার ক্রস করলো না সেই ক্যালকুলেশনটাও তোকে এক্সট্রা করে করতে হবে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রে টু পাথে রে টু যে যাচ্ছে এবং আসছে সেটাকে রে ওয়ানের সাথে পাথ ডিফারেন্সের ওই যাওয়া আসা সংক্রান্ত যে মানে দুবার ক্রস করা সংক্রান্ত যে কেসটা, ওইটাকে জাস্ট ইকুয়াল করার জন্য আমরা সেম মানে বিম স্প্লিটারের যা থিকনেস সেই সেম থিকনেসের একটা প্লেট, সেম মেটেরিয়াল সেম থিকনেস, একটা প্লেটকে আমরা মাঝখানে গুজে দেব। তাহলে কি হলো, সমান সমান হয়ে গেল। তা এখন ইয়েলোটাও দুবার ক্রস করছে, একবার যেতে আর একবার আসতে। প্লেট অফ সেম মেটেরিয়াল অ্যান্ড থিকনেস, মানে এটা কিন্তু বিম স্প্লিটার নয়। বিম স্প্লিটার হলে তো আবার স্প্লিট করে দেবে, ওটা আমরা চাই না। মনে হচ্ছে পেছনে ওই সিলভারটা মারা নেই, মানে মিরার তো মানে যে কোনো গ্লাস প্লেট তো মিরার হয় না, মিরারের জন্য গ্লাস প্লেটের পেছনে সিলভার মারা থাকে। বিম স্প্লিটার হচ্ছে হাফ সিলভার্ড, লিখেছিলাম তো, হ্যাঁ হাফ সিলভার্ড মিরার। তো এটা মিরার নয়, নট আ মিরার, এটা জাস্ট একটা প্লেট। ঠিক আছে, তো এবার যেতে আসতে দুবার ক্রস করে ফেললো, তাহলে নাও রে টু ইজ মানে কি বলবো, রে টু ইজ traveling equal path for equal length of arms। আর্ম মানে হচ্ছে এই দুটোকে আর্ম বলে, মানে এই লেংথটা বা এটাকে একটা আর্ম বলে, এটা এল, আর এটাও আর একটা আর্ম। তো এটাও যদি এল হয় মানে ফর ইকুয়াল লেংথ অফ আর্ম, তো দুটো আর্মের লেংথ যদি এল হয় তাহলে দুটোরেই সমান পাথ ট্রাভেল করছে। কেননা এই যে বিম স্প্লিটারকে দুবার ক্রস করছিল সেটাকেও আমি সমান করে দিলাম, মানে রে টু তো করছিল না, তো মাঝে একটা প্লেট গুজে দিয়ে আমি সেটাকে সমান করে দিয়েছি। তাহলে এখন আর্মের লেংথের উপরেই পাথ ডিফারেন্সটা ডিপেন্ড করছে, এইটা হচ্ছে কথা। মানে যদি এল এল ইকুয়াল থাকে তখন ইকুয়াল পাথ, আর যদি তুই এলটাকে ভ্যারি করিস, তো মাইকেলসনের ক্ষেত্রে যেটা করে যে কোনো একটা ফিক্স থাকে অন্যটা ভ্যারি করে, মানে দুটো মিরর তো M1 আর M2, তার মানে আপাতত ইকুয়াল লেংথ অফ আর্মের জন্য তো ইকুয়াল। সো মানে নাও পাথ
difference depends only on length of arms. Usually দুটোর মধ্যে একটা ফিক্স একটা ভ্যারি, কোনটা ফিক্স থাকে বলতো, মনে করছে না। একবার দেখি, m2 is fixed, m2, আচ্ছা usually m2 fixed থাকে, m1 can be moved. আচ্ছা 1 মিনিট দাঁড়া। আচ্ছা তাহলে এটা কিসের জন্য বললাম, পয়েন্ট সোর্স, ফর আ পয়েন্ট সোর্স, ওকে। আর m2 fix, m1 can be moved, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার if
L1 এই হ্যাঁ ও আচ্ছা, এদেরকে দুটোকেই এল করে রেখেছি। ray 2 is traveling equal path for equal length of arms। আচ্ছা একটা কাজ করি, এটাকে L1 আর L2 লিখি। for equal length of arms মানে হচ্ছে L1 equal to L2 equal to L। এটা ঠিক আছে। এবার ইউজুয়ালি তো M2V এগুলো ঠিকই আছে। তাহলে if L1 আর L2 equal, then path difference 0, একদম সমান সমান পাথ ট্রাভেল করছে। তাহলে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? পাথ ডিফারেন্স 0 মানে ফেজ ডিফারেন্স হবে 0 প্লাস পাই। পাইটা কেন হয়েছিল? রিফ্লেকশন ফ্রম ডেন্সার মিডিয়াম। তাহলে ফ্রিঞ্জ হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ, ইজ ডার্ক। এটা কিসের জন্য হলো? পয়েন্ট সোর্স। এইবার মজার কথা হচ্ছে যে পয়েন্ট সোর্স হ্যাঁ বল। বলছিলাম যে পাশে লিখে দিন পয়েন্ট সোর্স। হ্যাঁ 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 ফর পয়েন্ট, অন্য কালার দিন। ওকে, ফর পয়েন্ট সোর্স। এবার এক্সটেন্ডেড সোর্স হলে কি চেঞ্জ হবে? জাস্ট কি চেঞ্জ হবে সেটা দেখবো, তারপরে পাথ ডিফারেন্সটা বার করব, মানে পরের ক্যালকুলেশনটা তখন বুঝে যাব যে কি হচ্ছে। আচ্ছা দেখ, একটা পয়েন্ট সোর্স থাকলে কি হয়, এরকম একটা পয়েন্ট আছে, সেখান থেকে চারপাশে বেরোলো, তারপরে লেন্স, তারপরে সোজা। এটা একটা পয়েন্ট সোর্স। এবার মনে কর আরেকটা সোর্স আছে, এটাকে বোঝানোর জন্য না অন্য কালারই দিচ্ছি। এক্সটেন্ডেড সোর্স মানে কি? কম্বিনেশন অফ পয়েন্ট সোর্স। তাহলে এটা মনে কর আরেকটা, তো এবার সেখান থেকেও সব দিকে বেরোবে। এবার এটা কি করে বোঝাই? না, এটা এভাবে বোঝানো যাবে না, এটা পয়েন্ট সোর্সের জন্য ছিল। এবার এক্সটেন্ডেড সোর্সের ক্ষেত্রে কি হচ্ছে সেইটা করি। ধর এটা এক্সটেন্ডেড সোর্স মানে কম্বিনেশন অফ পয়েন্ট সোর্স। তো ধরা যাক অনেকগুলো পয়েন্ট সোর্স, তো ধর এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট সোর্স, এরকম অনেকগুলো পয়েন্ট সোর্স আছে। এবার প্রত্যেকটা পয়েন্ট সোর্স থেকেই সব দিকে লাইট বেরোবে। সুতরাং লালটা থেকে মনে কর সোজা একটা বেরোচ্ছে, এভাবে একটা বেরোচ্ছে, এভাবে একটা বেরোচ্ছে, মানে আরো অনেক কিছুই বেরোচ্ছে, এই কটাই আঁকছি। নীলটা থেকেও একটা সোজা বেরোবে, একটা এভাবে বেরোবে, একটা এভাবে বেরোবে, এবং সবুজটা থেকেও সোজা বেরোবে, এভাবে বেরোবে, এভাবে বেরোচ্ছে, এভাবে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে মজার, আচ্ছা এখানে কি তিনটে সোর্স আছে? না, এক্সটেন্ডেড সোর্সের মধ্যে তিনটে পয়েন্ট নিয়ে আমি দেখাচ্ছি জিনিসটাকে। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ লিখে দিচ্ছি, এক্সটেন্ডেড
source is combination of many point source. এবার মজার ব্যাপার হচ্ছে, আগে যেমন আমার কনভেক্স লেন্স লাগছিল, তবে গিয়ে প্যারালাল রেটা পাচ্ছিলাম। প্যারালাল রে ইউজিং লেন্স, কিন্তু এখানে লেন্স লাগছে না। ঠিক আছে, লেন্স ছাড়াই আমি প্যারালাল রে কিন্তু পেয়ে যাচ্ছি, কেননা এই যে সেটটা, এরা একটা সেট অফ প্যারালাল রে। ওকে, এই যে সেটটা, এরা একটা সেট অফ প্যারালাল রেস, এবং এরা অ্যানাদার সেট অফ প্যারালাল রেজ। তাহলে আমি প্র্যাকটিক্যালি এক্সটেন্ডেড সোর্স থেকে যেটা পাচ্ছি সেটা হলো সেটস অফ প্যারালাল রেজ ইন different directions. বিভিন্ন অ্যাঙ্গেলের প্যারালাল রে পাওয়া যাচ্ছে। এবার জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে এই জিনিসটা পরে আমাদের কাজে লাগবে। সেটস অফ প্যারালাল রেজ ইন ডিফারেন্ট ডাইরেকশনস মানে কিছুই না, তার মানে বিম স্প্লিটারের উপর, মানে সিচুয়েশনটা এরকম, যেটা বিম স্প্লিটার
ঠিক আছে, এটা হচ্ছে বিম স্প্লিটার, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তো বিম স্প্লিটারের উপর ডিফারেন্ট ইনক্লাইনেশনে লাইট এসে পড়ছে। তো একটা সেট অফ লাইট এই অ্যাঙ্গেলে এসে পড়ছে, মানে প্যারালাল বিম। আরেকটা প্যারালাল বিম এইরকম অ্যাঙ্গেলে এসে পড়ছে, আরেকটা প্যারালাল বিম একটা কিভাবে দেখাই, ডিফারেন্ট অ্যাঙ্গেলে এসে পড়ছে। সরি, এইটাই। তার মানে ইনসিডেন্ট beams have different inclination, different angle of incidence, এটাই হচ্ছে মোদ্দা কথা, different inclination, থিটা। এবার এখানে থিটাটা কোনটা? থিটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলে এসে পড়ছে, এইটা হচ্ছে তোর থিটা। তার মানে রেড যে লাইটটা আছে তার জন্য থিটা 0, ব্লু যেগুলো আছে তার জন্য থিটা হয়তো 30 ডিগ্রি, ইয়েলো যেটা আছে সেটা আরেকটু খাড়া, তার জন্য থিটা হয়তো আরেকটু বেশি কিছু, 70 ডিগ্রি এইরকম। ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনে লাইট এসে পড়ছে। এবার তাতে তাতে মানে কি হচ্ছে সেটা আমরা দেখব। ফ্রিঞ্জ ফর্মেশন due to different inclination। আচ্ছা, তার জন্য আগে এই সেটআপটাকে সিম্পলিফাই করতে হবে। সেটআপটাতে কি আছে, লেটস সিম্পলিফাই দ্য সেটআপ। সিম্পলিফাই করতেই এবার মাথাটা খারাপ হবে। বলছি, এখানে ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক কিছু অনেক দিকে যাবে। আচ্ছা, ফার্স্টলি আচ্ছা আগে এখানে আবার আগে পয়েন্ট সোর্স দিয়েই বলতে হবে, নাহলে খুব অসুবিধে। আর বিম স্প্লিটারটাকে আমি সিঙ্গেল লাইন হিসাবেই দেখাচ্ছি, নাহলে মুশকিল। আর আমার চোখ বা অবজারভার এটা হচ্ছে আমি, ঠিক আছে? এবার দেখ, অবজারভার ডাইরেক্টলি সোর্সকে দেখতে পাচ্ছে না, এদিকে মিরর আছে M2, একেও দেখতে পাচ্ছে না, ডাইরেক্টলি দেখতে পাবে একমাত্র হচ্ছে একে, একমাত্র M1কে ও ডাইরেক্টলি মানে একদম সেম লাইনে দেখতে পাবে, কেননা ব্লু লাইটটা উপর থেকে সোজাসুজি চোখে এসে পড়বে। মিররটাকে একটু রাইটে হটাই।
M1। এখান থেকে মিরারের পরে ও তো সোজাসুজি এখানে আসছে, দ্যাটস ওয়াই observer sees M1 directly। আচ্ছা, নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অবজারভার M2 কে কিভাবে দেখছে আর সোর্সকে কিভাবে দেখছে। দেখ, M2 থেকে লাইট এখানে এসে পড়ছে, তারপর রিফ্লেক্ট হচ্ছে। তাহলে অবজারভার sees image of M2। কেন? ডিউ টু BS, দ্য বিম স্প্লিটার। বিম স্প্লিটারে রিফ্লেকশনের ফলে ও M2 কে দেখতে পাবে। মানে অবজারভারের চোখে লাইট আসছে মানেই ও সেই লাইটের সোর্সটাকে দেখতে পাবে। তাহলে অবজারভারের চোখে নীল আলো আসছিল মানে M1 কে দেখতে পাচ্ছিল, এবার হলুদ আলো আসছে মানে M2 কেও দেখতে পাবে। কিন্তু নীল আলোটা তো ডাইরেক্ট আসছে, তার মানে ডাইরেক্টলি দেখছে, আর হলুদ আলোকে দেখতে পাচ্ছে বাই রিফ্লেকশন, তার মানে M2-র ও একটা ইমেজ দেখতে পাচ্ছে, ইমেজ অফ M2 ডিউ টু BS। ইমেজটা কোথায় তৈরি হবে? মিররের পেছনে। সো BS হচ্ছে আমার মিরর, তাহলে ইমেজ তৈরি হবে মিররের পেছনে। ঠিক আছে, এইবার সবার শেষে পড়ে রইল সোর্স। সোর্সটাকে ও মানে সোর্সটা অবজারভারের কাছে কিভাবে আর কি মানে আবির্ভূত কিভাবে হবে। তা সোর্স থেকে, তাহলে সোর্সের লাইটটা ওর কাছে কিভাবে আসছে ওইটাই আমাকে মেনলি দেখতে হবে আর কি। তো সোর্স থেকে লাইট এসে পড়লো, অ্যালাইনমেন্টটা ঠিক নেই, হায় হায়, এটাকে একটু নিচে নামাতে হবে। এটা সোর্স, এটা হচ্ছে আমার সোর্স। আচ্ছা, সোর্স থেকে লাইট এসে পড়লো, লাইটের একটা ভাগ ডান দিকে চলে গেল, আর একটা ভাগ উপর দিকে চলে গেল, এবং তারাই রিফ্লেক্টেড হলো। তার মানে এটা কিভাবে বলি বলছি। হুম, আচ্ছা, সোর্সের কেসটা এইরকম, এটা আলাদা ছবি এঁকে বলি। এটা সোর্স, আর এটা মিরর। M1 একটা মিরর, M2 আর একটা মিরর। এবারে M2টা যে ডান দিকে আছে সেটা ভুলে যা, মনে কর M1 আছে আর M2-র ইমেজ আছে। M1 রিয়েল, M2 ইমেজ। তাহলে সোর্স থেকে লাইটটা মিররে আসছে কেন? বিকজ অফ দ্য বিম স্প্লিটার। কিভাবে যাচ্ছে? এভাবে আসছে,
তারপরে এভাবে যাচ্ছে, এটাই তো ঘটনাটা। তাহলে মিরারগুলো কি মনে করবে, মানে এটা মনে রাখ, এটা ভুলে গেলে চলবে না যে বিম স্প্লিটার নিজেও কিন্তু একটা মিরার। তাহলে এই যে M1 আর M2 তে যে লাইটটা আসছে সেটা তো সোর্স থেকে একটা বাঁকা পথে আসছে, তো ওদের রেসপেক্টে as if the light is coming from S dash. S ড্যাশটা কি? S ড্যাশ হচ্ছে image of S formed by beam splitter. বোঝা গেল? সব জায়গায় সব জায়গার ইমেজ ফর্মেশন হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যে অবজারভার তার কাছে দুটো ইমেজ আছে, মানে একটা রিয়েল সেটা হচ্ছে M1, আর একটা ইমেজ সেটা হচ্ছে M2। এবার M1 আর M2 তে সোর্স থেকে M1 আর M2 তে গিয়ে লাইটটা পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে বা কেন পৌঁছাচ্ছে? কেননা বিম স্প্লিটারে রিফ্লেকশন হয়েছে। তার মানে M1 আর M2 এর কাছে যে লাইটটা পৌঁছাচ্ছে সেটাও কিন্তু একটা ইমেজ থেকেই পৌঁছাচ্ছে। সেই ইমেজটা কি? সেটা হচ্ছে ইমেজ অফ দ্য সোর্স। তাহলে আলটিমেটলি দ্য মরাল অফ দ্য স্টোরি হচ্ছে গিয়ে তোর সোর্স M1 আর M2 and the observer, all of them, the source, the M1, the M2, the observer, they fall in the same line. সেই সেম লাইনটা কি? নিচে আমার সাইডে করি, নিচে হচ্ছে অবজারভার, তারপর হচ্ছে এখান থেকে একটা স্ট্রেট লাইন, এবার এখানে হচ্ছে সোর্স এস ড্যাশ ইমেজ অফ সোর্স formed by beam splitter, এখানে M1 এটা রিয়েল, আর এটা M2 ড্যাশ ইমেজ অফ M2 formed by beam splitter. দুটো ইমেজ একটা রিয়েল, পুরো যন্ত্র চলে এলো একটা লাইনে। এটা কিসের জন্য বললাম? ফর পয়েন্ট সোর্স। তাহলে হচ্ছে কোন ছবিটা চোখে পড়বে, M1 না M2? মানে M2 এম কে ওয়ান পড়বে না? M1 চোখে পড়বে, M2 ড্যাশ চোখে পড়বে, সোর্সটাও চোখে পড়বে। মানে চোখ দেখতে পাবে যে আমার সামনে একটা সোর্স আছে, তার ইমেজ হচ্ছে M1-এ একবার তৈরি হচ্ছে, M2 ড্যাশে একবার তৈরি হচ্ছে। সে তো দুবারই তো দেখবে। হ্যাঁ, দুটো ইমেজ দেখবে তো অবশ্যই। সেই দুটো ইমেজের মধ্যেই তো ইন্টারফারেন্সটা হবে, বা সেই দুটো ইমেজের জন্যই ইন্টারফারেন্সটা হবে। ও আচ্ছা, ইন্টারফারেন্সের জন্য কি একটা ছবি তৈরি হয়? ইন্টারফারেন্সের জন্য একটা ছবি তৈরি হয়, ইন্টারফারেন্সের জন্য দুটো সোর্স লাগে, বা দুটো, হ্যাঁ দুটো সোর্স লাগে, সেই দুটো সোর্স হচ্ছে M1 এবং M2 ড্যাশ। M1 আর M2 ড্যাশ থেকে লাইট আসছে, চোখে এসে পড়ছে। তাহলে ওখানে M1 আর M2 টা হচ্ছে সোর্স, রাইট। আর ওই যে S ড্যাশ, আচ্ছা এটা ইমেজ সোর্স। ওটা এস ড্যাশটা অরিজিনাল সোর্স, আর ওরা হচ্ছে তার ইমেজ। মানে তুই সরাসরি এখানে কাউকেই দেখতে পাচ্ছিস না, তুই সবারই ইমেজ দেখছিস। সেই আচ্ছা লয়েডস, বুঝতে বুঝেছিস পেরেছি। তো? সেই যেমন ধর বাইপ্রিজম, বাইপ্রিজমেও তো তাই, বাইপ্রিজমে অরিজিনাল সোর্স একটা থাকে, কিন্তু আমরা তো তাদের মধ্যে ইন্টারফারেন্স দেখি না, আমরা দেখি এই যে এপাশে একটা ইমেজ, আবার এপাশে আরেকটা ইমেজ। তাহলে আমরা তো এখানেও দুটো ইমেজের মধ্যেই ইন্টারফারেন্স দেখি, এখানেও সেম। তোর সোর্স হচ্ছে এস ড্যাশ, ইমেজ হচ্ছে M1 আর M2 ড্যাশে তৈরি হবে, তাদের মধ্যে আমরা ইন্টারফারেন্স দেখব। মানে অনেক অনেক কিছু ঢুকে গেছে। তাহলে এস ড্যাশ ইজ দ্য সোর্স, এবার M1 এবং M2 ড্যাশ
form image of the source, image of source, এবার I observes those images, মানে বেসিক্যালি চোখ ইমেজের ইমেজ দেখছে অ্যাকচুয়ালি, কারণ এস ড্যাশ তো নিজেও একটা ইমেজ, মানে অরিজিনাল সোর্স তো বাঁদিকে, তার থেকে হলো এস ড্যাশ, তার আবার ইমেজ ফর্ম হচ্ছে M1 আর M2 ড্যাশে, আবার M2 ড্যাশ নিজে আবার মিররের ইমেজ, মানে ভাবতে পারছিস তো কি ঝামেলার জিনিস আলটিমেটলি। হ্যাঁ ওইটাই তো কারণ হচ্ছে আগে যেগুলো পড়েছি সেগুলো তো হচ্ছে ওই তো প্যানেলের হচ্ছে একটা ত্রিভুজের ওপর S1 আর রাইট, S2, রাইট। তার মধ্যে একটা ছবি পড়বে সেটা তো বুঝতে পেরেছি হ্যাঁ, স্ক্রিনে হ্যাঁ, যখন হ্যাঁ, পড়বে, হ্যাঁ, কিন্তু এখানে ছবিটা না অন্যরকম লাগছে, মানে একদম কিভাবে বিচ্ছিরি, ইন্টারপ্রেট করবে। মানে হ্যাঁ এস ড্যাশ নিজেই হচ্ছে সোর্সের ইমেজ, আবার তার ইমেজ তৈরি হবে আবার তার মধ্যে M1 আর M2 আছে, M1 আর আবার M2। আবার হ্যাঁ, এদের মধ্যে ইন্টারফারেন্সটা কিভাবে করবো? তাহলে সামনে যেরকম স্ক্রিন ফেলে কি ওই রকম না? হ্যাঁ, সামনে যেমন স্ক্রিন ফেলে সেরকমই একদম। তাহলে তো সেই তো ত্রিভুজ হয়ে যাচ্ছে। ত্রিভুজই তো হবে, ত্রিভুজই পাবি। আচ্ছা ওটা তো বিএসকে তো করায়নি না, নোটটা দেখতে হবে হয়তো, আমি যাইনি। হ্যাঁ, মানে এতগুলো স্টেপ বাই স্টেপ হয়তো বলেননি, সেটা হতে পারে, মানে আমাদেরও বলেনি ক্লাসে, কারণ এগুলো তো বলতে বহু সময় লাগে। এবার এত কাণ্ড করে আমরা ফাইনালি একটা ভদ্রস্থ ছবি আঁকতে পারবো, যেখান থেকে ক্যালকুলেশনটা হবে। ক্যালকুলেশনটা সিম্পল, কিন্তু ওই ছবিটা যে কেন আঁকলাম ওটাই আর কি ঝামেলা। আচ্ছা। মানে তার ব্যাখ্যাটা আপনি আগে বুঝিয়ে দিয়েছেন। হুম, 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 সেটাই। এবার হয়ে যাবে। এইবার হচ্ছে দিস ইজ দ্য এক্সটেন্ডেড সোর্স। হ্যাঁ সুদর্শন দা, সরি ফোন করতে ভুলে গেছি, এই 2:45-এ বাড়িতে আসবেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? 2:45, 2:45। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। হ্যাঁ হলদিয়াতে আছি। কালকে? হ্যাঁ কালকেও তো ছিলাম, কলেজে ছিলাম তো। হুম, হুম। রাখছি। হ্যাঁ, হ্যাঁ, রাখছি। এটা সোর্স, সোর্সের সামনে দুটো মিরর, একটা M1, বাবা এই ছবিটা ভালো করে আঁকা কি দুষ্কর একটা কাজ, একটা M1 একটা M2 ড্যাশ, ড্যাশ মানেই কিন্তু ইমেজ, M1 আর M2 ড্যাশ, M1টা আসলি মিরর, M2 ড্যাশ হচ্ছে মিররের ইমেজ, মানে সোর্সের ইমেজ মিররের ইমেজের মধ্যে ইমেজ তৈরি করছে। এটা একটু লিখে দিও পরে, ইমেজ of source forming image in the image of mirror। এটা এমনি লিখলাম, বেশ ভালো লাগলো ভেবে, যে আয়নার ইমেজের মধ্যে সোর্সের ইমেজ একটা ইমেজ তৈরি করছে। আচ্ছা, এবার তুই এটাকে সিম্পল যেমন মানে সোর্স আর ইমেজ সেভাবেই ভাব, মানে কেক আর ইমেজ, কেক আর ইমেজ এটা ভাবার কোনো দরকার নেই, কারণ এখন ওটার কোনো ইম্পর্টেন্স নেই আর কি, ঠিক আছে? এখন আমাকে সিম্পল এটাই ভাবতে হবে যে এস ড্যাশ ভাই আমার একটা এক্সটেন্ডেড সোর্স, এক্সটেন্ডেড সোর্স। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বল। আমার নামে আলপনা ও আলপনা, বল বল। আমার আমার না ওটা হয়েছে। ওটা চেক করা হয়নি, আমি জানাবো চেক করে। ঠিক আছে তাহলে ফোন করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জানাবো, পূজা আছে মেসেজ তো করবো। সামনে, আবার কলেজ বন্ধ হয়ে যাবে, তার আগে তো করতে হবে। না কলেজ তো আজ থেকেই ছুটি পড়ে গেছে, তুই পুজোর মধ্যে রেডি করে রাখিস, পুজোর পরে জমা দিস।
না আমারটা এখনো তো মানে আপনি পিডিএফ পাঠাবে বলছিলেন না। আমি পাঠালে তারপরেই জমা দিবি, কিন্তু কলেজ ছুটি হয়ে গেছে, আমি ছুটির মধ্যেই পাঠাবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। রাখছি আমি। হুম। এবার এস ড্যাশের ইমেজ তৈরি হবে, একবার M1 এ তৈরি হবে, একবার M2 ড্যাশে তৈরি হবে। ওকে, তা দাঁড়া, একটু লাইটটাকে এখনই আঁকবো। হ্যাঁ, লাইটটা আগে আঁকতে হবে। আগে সেন্ট্রাল অ্যাক্সিস একটা করি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাক্সিস, আর এইটা হচ্ছে তোর এটা হচ্ছে দুটো মিররের মাঝখানের দুটো লাইন, একটু আলাদা দাগে ধরে, এটা ওই ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা টানলাম। এবার আমি আমার চোখটা মনে কর এখানে, মানে এটাই স্ক্রিন। আচ্ছা, এবার লাইট, সাপোজ এরকম একটা পয়েন্ট আছে, সেখান থেকে লাইট এসে পড়ছে, তো ধরা যাক। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা, কি সব ডিরেকশানেই বলেছিলাম সব ডিরেকশানের প্যারালাল লাইট পাওয়া যাবে, ঠিক আছে। ইনসিডেন্ট বিমস হ্যাভ ডিফারেন্ট ইনক্লাইনেশন, তো আমি একটা পার্টিকুলার ইনক্লাইনেশনের ইনসিডেন্ট বিম নিলাম। অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কত? থিটা। ওকে, তো এটা এসে মিররের উপর পড়লো, তাহলে এটা রিফ্লেক্ট হবে বাই দ্য সেম অ্যাঙ্গেল, তো থিটা অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হলো, চোখে এসে পড়লো থিটা। ঠিক আছে, চোখ কি দেখবে? চোখ তো দেখবে যে এটা সোজা আসছে না, এটা একটা ইমেজ থেকে আসছে, যেমন হয় মিটারের ক্ষেত্রে তেমনই দেখবে। তাহলে সেটা বোঝার জন্য আমাকে এটাকে পেছনের দিকে বাড়াতে হবে। তাহলে চোখ দেখবে এরকম কোনো একটা জায়গা থেকে আসছে আমার লাইটটা। এটা ফার্স্ট মিররের ইমেজ, ফার্স্ট মিররের জন্য ইমেজটা হলো। এবার এটা M2 থেকেও যেমন রিফ্লেক্ট হচ্ছে, M1 থেকেও রিফ্লেক্ট হবে। তাহলে এই ইনসিডেন্ট হলো, সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হলো, এবং চোখে এসে পড়লো। এই পুরোটাই চোখ আর কি, ওটা বুঝে নিতে হবে। বোঝান, বুঝে নিতে হবে বললে তো আর হবে না। এই যে, এই যে চোখ বা স্ক্রিন, তা এটাও তো পেছন থেকেই আসছে। সরি, তাহলে একেও इसको भी पीछे बढ़ा दो, তাহলে এটাও পেছনে হলো। আচ্ছা, এটা আরেকটু বেশি ডিস্টেন্সের থেকে আসছে বলে মনে হবে, কেননা M1 তো পেছনে আছে, তাহলে তার জন্য ইমেজ তো আরেকটু পেছনেই তৈরি হবে। তাই হচ্ছে ব্যাপার। তা অরিজিনাল জিনিসটা তো এরকম একটা স্কোয়ার মতন ছিল, তাহলে ফাইনাল জিনিসটা একটা স্কোয়ার টাইপেরই হবে। তাহলে একটা স্কোয়ার এঁকে দিই, এটা মনে কর এরকম একটা ইয়ে, তাহলে এইটা একটা আর এইটা আর একটা। তো if the original point is P, then these 2 points are 2 images, P1 আর P2। ব্যাস, আর তো আমার কিছু বলার নেই। এইবার হবে ক্যালকুলেশন। আচ্ছা, পাথ ডিফারেন্স কার কার মধ্যে বের করব আমরা? এটা Q2 আর এটা Q1, এইটা। তাহলে পাথ ডিফারেন্স
between P1 Q1 and P2 Q2. পাথ ডিফারেন্স বের করার ফান্ডা কি ছিল? একটা থেকে আটার উপর লম্ব টানতে হতো, দিয়ে P2D এইটা হচ্ছে এক্সট্রা, লম্ব টানার পরে যেটা পড়ে থাকলো পেছন সাইডে সেটা হচ্ছে P2D। ঠিক আছে, এখন এদের দুজনের মধ্যে গ্যাপ যদি D হয় তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ ইট মাস্ট বি 2D। এটা তো সেই মানে দুটো মিররের মধ্যে গ্যাপ D হলে তাদের ইমেজের মধ্যে গ্যাপ 2D হয়, এটা তো প্রুভ করা যায়। হ্যাঁ। হুম, তাহলে এটার এক্সপ্লেনেশনটা আমি লিখছি না, যাই হোক এদের মধ্যে 2D, তাহলে এই ডিস্টেন্সটা 2D, তাই তো? দ্যাট মিনস P1 P2 এইটা ইকুয়াল টু, এটা কিছুটা সে 2D-টা হেলমস কয়েলের মতো লাগছে। হেলমস কয়েলের মতো? আচ্ছা, কিন্তু প্রিন্সিপালের ওয়ার্কিং প্রিন্সিপালের দিক থেকে কিন্তু কোনো মিল নেই। না, মিল তো নেই। ওই যে 2D আর ওখানে যে 2x-টা ছিল না, x হুম, প্লাস x হ্যাঁ মাইনাস d। ঠিকই বলেছিস, হ্যাঁ সেটা ঠিক। হুম, তো এদের মধ্যে 2D হলো কেননা এটা হচ্ছে ইমেজ মিররের মধ্যে গ্যাপ D, তাই ওদের মধ্যে গ্যাপ 2D, তাহলে P1 P2 সমান হচ্ছে 2D, এটা 2D। আচ্ছা, এবার ওই অ্যাঙ্গেলটা থিটা সেটা কিভাবে প্রুভ করি বলছি। P1 P2 হরাইজন্টাল আর এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা ওকে, আচ্ছা দেখ এরা তো প্যারালাল, মানে P1 Q1 আর P2 Q2 প্যারালাল। P1 Q1 হচ্ছে প্যারালাল টু P2 Q2। সেক্ষেত্রে আসলে মুশকিল হচ্ছে ছবিটা এত জাবড়ানো না, এবার এখানে লেটার লেখার জায়গাটাই নেই। এরা প্যারালাল বলে না, ওইটা থিটা হওয়ার জন্য এটাও থিটা, আর এটা থিটা হওয়ার ফলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটাই বলতে চাইছি। কিন্তু এখানে এত লিখলেই ছবিটা খারাপ হয়ে যাবে, এর বেশি না লিখছি না, এবার লেটার দিয়ে দেখছি। এটা এ আর এটা বি, তাহলে অ্যাঙ্গেল এ বি Q2 এইটা থিটা, সেই জন্য অ্যাঙ্গেল P1 P2 T দিস ইজ অলসো থিটা। এর ফলে P2T becomes 2D cos theta। এই হচ্ছে বিষয়, তাহলে থিটা ম্যাটার্স। দেখ আমি থিটা অ্যাঙ্গেলের লাইট বিমটা নিয়েছিলাম, থিটা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এবার দেখ এটা তো পি, এবার এই সেম মানে একটা সার্কেলের উপর যত পয়েন্ট পি থাকবে এরা সবাই কিন্তু থিটা অ্যাঙ্গেলই তৈরি করবে। কেন? কেননা এটা একটা কোণের মতো, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে একটা লাইন। তো আমি কি বলছি যে সোর্সের একটা পয়েন্ট থেকে থিটা অ্যাঙ্গেলে একটা লাইট এসে পড়েছে, দিস ইজ অ্যাঙ্গেল থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলে আরও যত লাইট এসে পড়বে তারা সবাই কিন্তু একটা সার্কেলের উপরেই থাকবে, মানে সেম অ্যাঙ্গেল থিটা will be maintained by all light rays coming from a circle। তার মানে কি, the ring will generate beam of equal inclination।
beam of equal inclination. পুরো রিংটা থেকে তুই সেম থিটার লাইট বিম পাবি। ইকুয়াল ইনক্লাইনেশন মানেই ইকুয়াল 2d cos থিটা, তার মানে ফ্রিঞ্জ অফ a particular order। একটা রিং এর উপরে সব পয়েন্টের জন্য থিটা ফিক্সড, তাহলে 2d cos থিটা ফিক্সড, তাহলে ফ্রিঞ্জটাও ফিক্সড। একটা নির্দিষ্ট ফ্রিঞ্জ আমরা পাবো একটা নির্দিষ্ট সার্কেলের জন্য। এই জন্যেই ফ্রিঞ্জেস আর সার্কুলার। এটা খুব 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 ইম্পর্টেন্ট, কেননা নিউটন স্ট্রিংয়ের যে সার্কুলার ফ্রিঞ্জ সেটা কিন্তু they are Newton's ring, they are fringes of equal thickness। একটা থিকনেস, সেম থিকনেস বরাবর আমি সেম আর কি ইয়ে পাচ্ছিলাম, পাথ ডিফারেন্স পাচ্ছিলাম। কিন্তু মাইকেলসন they are fringes of equal inclination। একটা হেডিঞ্জার আর একটা ফিজৌ। এটা লাস্টে বিএসকে বলেছে ওই সার্কুলার। এই জন্যই ব্যাপারটা মানে খুবই বিউটিফুল বললে বিউটিফুল, ইম্পর্টেন্ট বললে ইম্পর্টেন্ট। তাহলে 2d cos থিটা, ব্যাস এবার হচ্ছে ক্রাইটেরিয়া 2d cos থিটা। আচ্ছা, এবার একটা ওইটা ঢুকবে পাই ফেজ চেঞ্জের জন্য প্লাস মাইনাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু এম ল্যামডা। মানে এটা হচ্ছে নেট পাথ ডিফারেন্স। আবার বিএসকে বলেছে ওটার হচ্ছে যে ইকুয়েশনটা কম কিন্তু থিওরিটা বেশি। এই মাইকেলসন ইন্টারফেরোমিটারের তো হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, মানে ইকুয়েশন তো আর কি 2d cos থিটা। তাহলে তোর এখানে আর কি ফ্রিঞ্জের ক্রাইটেরিয়া চেঞ্জ হচ্ছে, তাহলে 2d cos থিটা ইকুয়াল টু এম ল্যামডা থেকে তুই ডার্ক পাচ্ছিস ওই ল্যামডা বাই 2টা থাকার জন্য আর কি, আর এম 2m প্লাস 1 ল্যামডা বাই 2 হলে ব্রাইট পাচ্ছিস। 2 হলে ব্রাইট। সব থেকে ঝামেলার মনে হয় ওই চিত্রটা। আচ্ছা, এবার চিত্রতে আসি। এটা তো আমি পুরোটা বোঝাবো বলে এত কাণ্ড করলাম, কিন্তু পরীক্ষায় কিন্তু এত কিছু নয়, শুধু এটাই ভালো করে আঁকতে হবে, এটা আর ওইটা, ওই যে মানে অরিজিনাল যেটা সেটআপটা, মানে অরিজিনাল সেটআপ মানে কোনটা? ওই স্যার যেটা ক্লাসে করেছে সেটাই বেটার না এটা। স্যার তো হচ্ছে মানে চিত্র করে দেয়নি, শুধু সার্কুলারটা এঁকেছে আচ্ছা আর মনে হয় আর ডেফিনেশন। দেখ, চিত্র মানে এইটা, কিন্তু তার সঙ্গে এইটা ঢোকাতে হবে। আমি তো আবার আলাদা আলাদা করে করলাম, মানে এটার সঙ্গে এইটা, এই যে এটা, এই যে এটা, এখানে তো সোর্সটা আঁকিনি, সোর্সটা আঁকলেই হয়ে যাবে কমপ্লিট। এই এতেই চলবে, এটা এনাফ, এটা দিলে এনাফ। আচ্ছা, সঙ্গে এইটা দিয়ে দিবি m2 ড্যাশ, ব্যাস। এটা হচ্ছে অরিজিনাল ফিগার অফ দ্য সেটআপ হলো। আর হচ্ছে গিয়ে এইটা, এইটা ওই একটা যা হোক তা হোক করে করে দিবি আর কি। বইতেও তো অত মানে বইয়ের ছবিটা, বিঘোষের ছবিটাও অত অ্যাকিউরেট না, মানে এটা তো একটু কমপ্লিকেটেড ছবি। বি ঘোষের নেই, অজয় ঘটকের আছে। আচ্ছা, মানে অত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মেপে বইয়েরটাও থাকে না, মানে অত চাপের কিছু নেই, কিন্তু যাতে রাফলি আর কি ভালো দেখতে হয়। আচ্ছা, এখানেও তো সার্কেল হবে, মানে একটা সার্কেলের উপর সব জায়গা থেকে আমি আর কি একটাই ফ্রিঞ্জ পাবো। বুঝলি? এটাও নট নেসেসারি। হ্যাঁ বুঝেছি, কিন্তু একটা কোশ্চেন আছে। বলেন।
বলছি যে ওইটা যে করব, আগের বারে হচ্ছে যে পুরোটা লিখে আসি, কিন্তু হচ্ছে যে একটা পেজও নেই না, কিন্তু অন্যান্য স্টুডেন্টরা পেজ নেয়, মানে যারা টপার। এটা হয় কেন? তোকে তো বললাম আমি, তুই কি ওটা লিখলে পরীক্ষার পেজ দিন? ভরবে তো? হ্যাঁ হ্যাঁ, পেজ ভরবে। তাহলে ঠিক আছে। শোন, এটা তো পুরো রচনার মতো, এটাকে তুই পয়েন্ট করে লিখবি, বুঝলি? আচ্ছা, আমি তোকে একটা লিখে পাঠিয়ে দেবো, মানে পয়েন্ট করে লিখলে তো সেই তো ছোট হয়ে যাবে। তিন- সেটাই। হুম, পয়েন্ট করে লিখলে নাম্বার পেয়ে যাবো মানে, কিন্তু আমি তো অন্যরকম ভাবে লিখি, ক্রস ক্রস দিয়ে হচ্ছে যে মেন কথাটা লিখে দিয়ে পালিয়ে আসি। না, প্রবন্ধ তো লিখতে হবে। শোন, এটা দিলে কিন্তু নাম্বার বেশি থাকবে, মিনিমাম 5 তো থাকবেই, 5 নাম্বারের মতো লিখতে হবে, মানে তোকে অ্যাটলিস্ট 1.5 পাতা লিখতে হবে। তোর তো হাতের ওটা লেখাও। তো আমার এক পাতায় তো শেষ হয়ে যায় লেখাটা। তুই একটু ফাঁকা করে লিখবি, ফাঁকা ফাঁকা করে, ফাঁকা ফাঁকা দিয়ে, যাতে একটু বেশি হয় লেন্থটা, বুঝেছিস? আর ফুল সেন্টেন্স লিখবি, ওরম শর্ট নয়। তোকে আমি লিখে পাঠিয়েছিলাম না, ওই রকম ফুল সেন্টেন্স। আচ্ছা। তুই একটা কাজ কর তো, তুই আজকে আমাকে ইয়ে কর, তুই ধর কিরম কোশ্চেন হতে পারে। আচ্ছা, আমি কোশ্চেন তোকে লিখে পাঠাচ্ছি, তুই আজকে এটা পড়ে আমাকে অ্যান্সার লিখে পাঠা, আজকে রাতের মধ্যে। ঠিক আছে। ঠিক আছে, বুধ শুক্র শনি। আচ্ছা, আমি শনিবার রাতে ক্লাস নিতে পারি মোটামুটি, ধরে নেব। না, কিছু আচ্ছা, ধরে রাখিস না, তুই নিজে ফাঁকা থাকিস তাহলেই হবে। আমি আমি আবার, তো অল টাইমই ফাঁকা আছি। ওকে, আমি হঠাৎ করে বলবো, বেশি আগে খবর ঠিক দেওয়া যাবে আছে। না, বল। খবর বেশি ঠিক আগে আছে। দিলে মুশকিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। তোকে আমি কোশ্চেন লিখে পাঠাচ্ছি। টাটা। আচ্ছা, পরে আবার অ্যাটাক করে দেবেন না, হঠাৎ করে ঢুকে দিয়ে ধাপ্পা। হ্যাঁ, আমি ধাপ্পা দেবো তো। কালকে ডলটাবে, আমি কি চমকে গেছি, কি বলবো, কি বদমাস তুই। কি? তুই তো প্রচুর বদমাস, এমন ডলের ছবি দিয়ে এমন বললি। ঠিকই